স্নেহের বিদ্যার্থীগণ, আমি শ্রীমতী সরোজু পাল, বাংলা বিভাগ, মহিলা কলেজ চাইবাসা, কড়হান ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন শিক্ষণ কার্যক্রমে সকল বিদ্যার্থীগণকে স্বাগত জানাই। আমি আজ ইউজি বাংলা অনার্স সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার অর্থাৎ পেপার 10-এ তোমাদের যে সিলেবাস রয়েছে কাব্য জিজ্ঞাসা ও ছন্দ অলঙ্কার, এই ছন্দ অলঙ্কার নিয়ে আগের পর্বে আমি আলোচনা করেছিলাম। অলঙ্কার কাকে বলে, বিভিন্ন আলংকারিকগণ অলঙ্কারের কী কী পরিভাষা দিয়েছেন, অলঙ্কার কয় প্রকার, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই অলঙ্কার দুই প্রকার, যে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এই শব্দালঙ্কারের নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। শব্দালঙ্কার কাকে বলে বিস্তারিত বলেছিলাম। এই শব্দালঙ্কারের মধ্যে যে ভাগগুলো রয়েছে, অনুপ্রাস, শ্লেষ, যমক, বক্রোক্তি, পুনরুক্ত, বদাভ্যাস, এই ভাগগুলো নিয়ে আজকে এখানে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে অনুপ্রাস অলঙ্কার বা এই বিভিন্ন অলঙ্কারগুলো নির্ণয় করা যায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন তাহলে চলে আসি শব্দালঙ্কারের প্রথম ভাগ, অনুপ্রাস অলঙ্কার। এই অনুপ্রাস অলঙ্কারটা কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। একটি বাক্যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত বা পৃথকভাবে বারবার উচ্চারিত হয়ে যদি শ্রুতি মাধুর্যের সৃষ্টি করে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে। একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে বা পৃথকভাবে বারবার উচ্চারিত হয়ে শ্রুতি মাধুর্যের সৃষ্টি করবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, চলো চপলার চকিত চমকে। কি বললাম? চলো চপলার চকিত চমকে। এখানে চ ধ্বনিটি বারবার উচ্চারিত হয়ে অনুপ্রাসের সৌন্দর্য সৃষ্টি করেছে। যেমন চলর মধ্যে চ রয়েছে, চপলার মধ্যে চ রয়েছে, চকিতর মধ্যে চ রয়েছে, চমকের মধ্যেও চ রয়েছে। অনুরূপভাবে আবার একটা বলছি, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। এখানে গ ধ্বনিটি বারবার ধ্বনিত হয়ে অনুপ্রাসের সৌন্দর্য সৃষ্টি করেছে। এইভাবে ধ্বনিগুলো বারবার উচ্চারিত হয়ে অনুপ্রাস অলঙ্কার হয়েছে। অনুপ্রাস অলঙ্কার চেনার ক্ষেত্রে তোমাদের দেখে নিতে হবে প্রথমে যে ধ্বনিগুলো বারবার ঘুরে ঘুরে আসছে কিনা। যদি দেখেছ যে বাক্যটার মধ্যে একটা ধ্বনি বারবার উচ্চারিত হয়েছে তাহলে ওটা সহজেই ধরে নিতে পারবে যেটা অনুপ্রাস অলঙ্কার। এই অনুপ্রাস অলঙ্কারেরও কয়েকটি ভাগ রয়েছে, যেমন বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস। কি বললাম? বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, অন্তানুপ্রাস, লাটানুপ্রাস, শ্রুত্তনুপ্রাস। তাহলে অনুপ্রাসকে আমরা 5 ভাগে ভাগ করছি। এখন চলে আসি এই বৃত্তানুপ্রাস কি, বৃত্তানুপ্রাস কাকে বলে। যদি একটি ব্যঞ্জন বর্ণ একাধিকবার ধ্বনিত হয় অথবা বর্ণগুচ্ছ যথার্থ ক্রমে যুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হয়। কি বললাম? যদি একটি ব্যঞ্জন বর্ণ একাধিকবার ধ্বনিত হয় অথবা বর্ণগুচ্ছ যথার্থ ক্রম অনুসারে সংযুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হয়, বা একটি ব্যঞ্জন বর্ণ দুবার ধ্বনিত হলে অথবা অনেকবার ধ্বনিত হলে অথবা ব্যঞ্জনগুচ্ছ স্বরূপ অনুসারে মাত্র দুবার ধ্বনিত হলে অথবা যুক্ত বা অযুক্তভাবে ক্রম অনুসারে বহুবার ধ্বনিত হলে বৃত্তানুপ্রাস হচ্ছে। উদাহরণ দিচ্ছি, যেমন দেখো, নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। এখানে হ এবং র নামক ব্যঞ্জন বর্ণ দুবার করে ধ্বনিত হয়ে বৃত্তানুপ্রাস হয়েছে। কি বললাম? নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। এখানে নাহির মধ্যে হ রয়েছে, চাহির মধ্যে হ রয়েছে, আবার নিরাপদের মধ্যে র রয়েছে, রাজভোগের মধ্যে র রয়েছে। এইভাবে এটা বৃত্তের মতো ঘুরে ঘুরে আসছে। আবার একটা বলছি, যেমন
যেন আমি সদা দাস তব। এখানে সদা এবং দাস এদের মধ্যে স্বরূপ সাদৃশ্য হয়েছে। এই যে সদা উল্টে গিয়ে দাস হয়ে গেছে। যেন আমি সদা দাস তব, সদাটা উল্টে গিয়ে দাস হয়ে গেল। এটাকে কি বলছি? স্বরূপ সাদৃশ্য। তাহলে বৃত্তানুপ্রাস এইভাবে চেনা যায়। প্রথমে তোমরা পরিভাষাটা একটু দেখে নেবে, তারপরে উদাহরণগুলো বারবার পড়লে নিজেরাই বুঝতে পারবে যেটা কোন অলংকার। তাহলে এরপর চলে আসি এর পরবর্তী পর্যায়ে, যেটা ছেকানুপ্রাস। ছেকানুপ্রাস কাকে বলছি? ছেক শব্দের অর্থ হচ্ছে দুই। দুটি বা তার বেশি ব্যঞ্জন বর্ণ যুক্তভাবেই হোক কিংবা বিযুক্তভাবেই হোক, ক্রম অনুসারে যদি মাত্র দুবার ধ্বনিত হয় তাহলেই হয় ছেকানুপ্রাস। এখানে কি হলো? দুটি বা তার বেশি ব্যঞ্জন বর্ণ যুক্তভাবেই হোক কিংবা বিযুক্ত বা পৃথকভাবেই হোক, ক্রম অনুসারে যদি মাত্র দুবার ধ্বনিত হয় তাহলে হবে ছেকানুপ্রাস। মানে দুবার মাত্র ধ্বনিত হবে। দেখো উদাহরণটা, যেমন এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। কি বললাম? এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখানে দন্তন্বয় ধ বর্ণগুচ্ছ একই ক্রমে দুবার ধ্বনিত হয়েছে, হয়ে ছেকানুপ্রাস অলংকার হয়েছে। এই অন্ধর মধ্যেও দন্তন্বয় ধ রয়েছে, এই বন্ধর মধ্যেও দন্তন্য ধ রয়েছে, মাত্র দুবার থাকবে বলেছি। অনুরূপভাবে আরেকটা বলছি, লঙ্কার পঙ্কজ রবি গেল অস্তা চলে। এখানে এই উমৈক বর্ণগুচ্ছটিও দুবার উচ্চারিত হয়েছে, যেমন লঙ্কার মধ্যে রয়েছে উমৈক, পঙ্কজের মধ্যে রয়েছে উমৈক। তাই ছেকানুপ্রাসে দুবার মাত্র থাকবে যুক্ত ব্যঞ্জন বর্ণটি। তাহলে এটা সহজে বোঝা যাবে যে এটা ছেকানুপ্রাস অলংকার। এরপরে তাহলে আমরা চলে আসি অন্তানুপ্রাস অলংকার। এই অন্তানুপ্রাস অলংকার কাকে বলে, কিভাবে আমরা চিনব বা কিভাবে এটা নির্ণয় করব? কবিতার পর পর দুটি পংক্তিতে চরণের শেষে একই ধরনের মিল থাকলে অন্তানুপ্রাস হবে। কি বলো? কবিতার পর পর দুটি পংক্তির চরণে শেষে একই ধরনের মিল থাকবে, দুটি পংক্তির চরণের শেষে একই মিল থাকতে হবে। আবার যেমন বলছি, এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে দ্বিতীয় চরণের শেষে যদি তার পুনরাবৃত্তি ঘটে তবে অন্তানুপ্রাস হয়। যেমন গগনে ছড়ায়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল। কি বললাম? শেষে এই যে চুল ফুল রয়েছে, আবার বলছি দেখো, গগনে ছড়ায়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল। এখানে প্রথম চরণের শেষে হ্রস্ব স্বরধ্বনি সহ ল ব্যঞ্জন ধ্বনি আছে, দ্বিতীয় চরণের শেষে তাই অবিকল পুনরাবৃত্তি হয়েছে। এই এলো চুল বনফুল, চুল ফুল, হ্রস্ব উ ল, আর এখানেও এই যে ফুলের মধ্যে হ্রস্ব ল রয়েছে, মানে শেষটা একই মিল হয়েছে। অনুরূপভাবে রয়েছে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এখানে প্রথম চরণের শেষে আন, এই সমানের আন ধ্বনির সঙ্গে দ্বিতীয় চরণের শেষে আন ধ্বনির অন্তানুপ্রাস ঘটেছে। সমানের থেকে আন এসেছে এবং পুণ্যবানের থেকে আন এসেছে, এইভাবে দুটোর অন্তানুপ্রাস ঘটেছে। আবার বলি, যেমন অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি। এখানে এই যে অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি, এই যে চমকি এবং থমকি দুটোর শেষে রয়েছে কৈহর্ষিক, ওই জন্য দুটোর মিল হয়েছে শেষটাতে। কি বলেছি? দুটোর শেষে মিল থাকতে হবে। আবার যেমন কাঁদে বন শ্রাবণের রাতে প্রাবণের ঘাতে, এই যে রাতে এবং ঘাতে দুটোতেই শেষে রয়েছে তয়ে একার রয়েছে, মানে পড়লে এগুলো
অটোমেটিক বোঝা যাবে যে লাস্টে মিল রয়েছে। তাই অন্তানুপ্রাস নির্ণয় করতে কোনো কঠিন হবে না, বারবার লাইনটাকে পড়তে হবে। এরপরে তাহলে চলে আসি শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। এই শ্রুত্যনুপ্রাস অলঙ্কারটা কি এবং কাকে বলে? বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনির সাদৃশ্যময় সমাবেশ ঘটলে হয় শ্রুত্যানুপ্রাস। কি বললাম? বাগযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনির সাদৃশ্যময় সমাবেশ ঘটলে হবে শ্রুত্যানুপ্রাস। মানে ধ্বনি দুটোকে বাগযন্ত্রের একই জায়গা থেকে বেরোতে হবে। যেমন এখানে বলছি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাকা। এই যে আঁকা এবং মাখা বললাম, ক শেষের যে ক ধ্বনিটা এবং এর যে খ ধ্বনিটা দুটোই বাগযন্ত্রের একই স্থান থেকে বেরিয়েছে। ক খ গ ঘ যেমন আমাদের কণ্ঠ জিহামূল থেকে বেরায়, সেরকম চ ছ যেমন তালু থেকে, ট ঠ মূর্ধা, এই যে আমি বলছি বাগযন্ত্রগুলো, এইগুলো থেকে ধ্বনি দুটোকে একই জায়গা থেকে বেরোতে হবে। অনুরূপভাবে আবার একটা বলছি, তবে তাই হোক নির্ভয়ে নিশ্চিন্তে করো স্বর্গভোগ। এই যে শেষের শব্দটা হোক আর ভোগ, এই দুটো ক এবং গ একই জায়গা থেকে বেরিয়েছে, তাই এটা হচ্ছে শ্রুত্যনুপ্রাস। এরপরে তাহলে চলে আসি লাটানুপ্রাস কাকে বলে, বা লাটানুপ্রাস কিভাবে আমরা চিনতে পারবো। অর্থের পরিবর্তন না ঘটিয়ে যদি একই শব্দের পুনরাবৃত্তি ঘটে তাহলে হয় লাটানুপ্রাস। কি বললাম? অর্থের পরিবর্তন না ঘটিয়ে, অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, এখানে একই শব্দের পুনরাবৃত্তি ঘটবে, তাহলে হবে ওটা লাটানুপ্রাস। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। এখানে গাছ এবং ফুল শব্দ দুটি দুবার করে বসেছে বটে, কিন্তু তাতে অর্থের পরিবর্তন হয়নি। এই গাছে গাছে গাছ গাছই রয়েছে, ফুল ফুলে ফুলে ফুলই রয়েছে। অনুরূপভাবে সকাল সকাল করে বাড়ি না ফিরলে চিন্তা হয়, এই সকাল সকাল দুটো অর্থ একই রয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো বৃষ্টি বৃষ্টি, কেবল বৃষ্টি, সৃষ্টি ভেসে যায়। এই যে বৃষ্টি 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 বললাম, তিনটের অর্থ কিন্তু একই, এটাই হচ্ছে লাটানুপ্রাস। তাহলে আমরা যে এই শব্দালঙ্কারের মধ্যে আমাদের যে অনুপ্রাস অলঙ্কার রয়েছে, এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, এগুলো আমরা এখানে কিছু বুঝতে পারলাম। এর পরিভাষাগুলো এবং এর যে উদাহরণগুলো আমি বলেছি, এগুলো যদি বারবার করে পড়া যায় তাহলে আমাদের আশা করি অনুপ্রাস অলঙ্কার সম্বন্ধে চিনতে বা নির্ণয় করতে সেরকম কোনো অসুবিধা হবে না। এরপরে আমি অনুপ্রাসের ভাগ শেষ করলাম এখানে। এরপরে চলে যাব আমাদের যে অলঙ্কারের দ্বিতীয় ভাগটা আছে, অর্থালঙ্কার। এর পরের পর্যায়ে ওই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।